নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 25, 26 এবং 27শে মে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। ভেরি ভেরি গুড মর্নিং টু অল, সকলকে সুপ্রভাত। আশা করছি আজকের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। আমরা আর আগামী দুদিনের মধ্যে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করব, তোমাদেরকে পিডিএফ শেয়ার করব এবং তারপরে আমরা জুন শুরু করব। আর এই উইকে আমরা আমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ক্লাস রেজিউম করছি। যেমন আমাদের শিডিউল, পুরনো শিডিউল যেটা ছিল, যে আমরা বুধবারে একটা তোমাদের থিওরি ক্লাস আপলোড হবে এবং শুক্রবারে তোমাদের সাথে আমাদের একটা এমসিকিউ ইন্টারাকশন থাকবে। ঠিক আছে, চল আজকের ফার্স্ট কোয়েশ্চেন। Which Indian origin scientist wins the prestigious Shaw Prize in Astronomy for 2024? এখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট ফর ইওর নলেজ এটা আমি দিয়েছি। মেন হচ্ছে যে শ প্রাইজটা কি আগে একটু সেটা দেখে নি। শ প্রাইজ বেসিক্যালি যেটা, শ প্রাইজ ইজ অলসো নোন অ্যাজ নোবেল অফ দ্য ইস্ট। এটা একটা অ্যাওয়ার্ড যেটা অ্যানুয়ালি দেওয়া হয়ে থাকে। দিস ইজ অ্যান অ্যাওয়ার্ড which is given annually দেওয়া হয় শ ফাউন্ডেশনের তরফ থেকে ডিস্টিংগুইশড কোনো পার্সোনালিটিকে, যিনি কিনা অ্যাস্ট্রোনমি, লাইফ সায়েন্স এবং মেডিসিন ফিল্ডে কোনো এক্সেপশনাল কাজ করেছেন বা কোনো ধরনের রিকগনিশন পেয়েছেন। ঠিক আছে, এইটা একজন ফেমাস ফিলান্থ্রপিস্ট ছিল রান শ, উনি প্রথম এই প্রাইজটি উদ্ভাবক এবং 2000 এটা একটু ভুল হয়ে গেছে, 2014-তে প্রথম সব প্রাইজ কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার চলে আসি, এই বছর ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাস আর কুলকার্নি কিন্তু এই সব প্রাইজ পেয়েছেন এবং টাইম ডোমেন অ্যাস্ট্রোনমিতে ওনার কাজের জন্য এটা পেয়েছেন। এখানে আরো ডিটেলে ওনার কাজের বিষয় বলা আছে, আমার মনে হয় না এতটা ডিটেলস আমাদের লাগবে। উনি ওনার জন্ম হচ্ছে ভারতের মহারাষ্ট্রতে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে উনি কি বলবো, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ইউএসএ তে অবস্থিত, সেখানকার যে ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং অ্যাস্ট্রোনমি ডিভিশন আছে, সেখানে উনি একজন প্রফেসর অ্যাস্ট্রোনমির। এবং সম্পর্ক সূত্রে যদি বলি, সুধা মূর্তি সকলেই আমাদের পরিচিত, তার একজন ভাই হচ্ছেন ইনি সম্পর্ক সূত্রে। তো যেহেতু ইনি ভারতীয় বংশোদ্ভূত, বর্তমানে ইনি ইউএসএ সিটিজেন, তো যেহেতু ইনি ভারতীয় বংশোদ্ভূত একজন কেউ সব প্রাইজ পেলেন, তো সেই কারণে আমরা কিন্তু প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে দেখব। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েন ইজ, এটা ইজ হবে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডে অফ দা মারখর 2024 অবজার্ভ। ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল ডে অফ মারখর আমরা কোন দিন অবজার্ভ করছি? মারখর বেসিক্যালি এটা ফার্স্ট টাইম এই দিনটা অবজার্ভ করা হচ্ছে 24শে মেতে, এবং এই দিনটা অবজারভেন্সের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মারখর, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যাপরা ফ্যালকনারি। অনেকে হয়তো কমেন্ট করে বলবে যে এটা আমি ইটালিক ফ্রন্টে কেন লিখিনি কারণ জাস্ট দরকার বোধ করিনি, কিন্তু আমরা জানি যে আমরা যখনই সায়েন্টিফিক নেম লিখবো অবশ্যই সেটা ইটালিক ফ্রন্টে হবে, অথবা আমরা আরেকটা করতে পারি, যদি ইটালিক ফ্রন্ট না হয় আমরা আন্ডারলাইন করে দিতে পারি। এটা বেসিক্যালি একজন ইকোলজিক্যালি সিগনিফিকেন্ট স্পিসিস, এবং এর সিগনিফিকেন্স মানুষের কাছে বোঝানোর জন্য এবং এর যে হ্যাবিটেট সেটা রক্ষা করার জন্য এই দিনটার অবজারভেন্স। এটা বেসিক্যালি দেখতে নীল গায়ের মতো লাগছে, কারোর হরিণের মতো লাগছে, অনেক কিছু, বাট বেসিক্যালি এটা হচ্ছে একটা গোট, একটি ছাগলের একটি প্রজাতি। বলতে পারো যে মারখর ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ওয়াইল্ড গোট স্পিসিস। হিংস্র যে গোট স্পিসিস আছে, বন্য যে গোট স্পিসিস, তার মধ্যে সব থেকে বৃহৎ, এবং মেনলি ইট ইজ নোন ফর ইটস স্পাইরাল হর্ন। যদি আমরা হর্ন গুলো দেখি তাহলে দেখো এই স্পাইরাল হর্নের জন্যই কিন্তু মেন এটি প্রচলিত, এবং এটাকে অনেক সময় স্ক্রিউ এর মতো দেখতে হর্ন সমন্বিত গোট বলেও এটা ইনি পরিচিত। যদি আমরা দেখি বর্তমানে আমাদের জাস্ট প্রতিবেশী দেশ পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমেল কিন্তু এই স্ক্রিউ হর্ন গোট। ঠিক আছে, 1972 সাল থেকে কিন্তু এটি পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমাল।
এটা আমরা যদি দেখি যে IUCN এর যে রেড লিস্ট, সেখানে কিন্তু এটি নিয়ার থ্রেটেন্ড স্পিসিস এর ক্যাটাগরিতে পড়ে। নেক্সট চলে যাচ্ছি আমরা, ওয়েন ইজ ইন্ডিয়ান কমনওয়েলথ ডে 2024 অবজার্ভ। এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে, যে নর্মাল কমনওয়েলথ ডে এবং ভারত যেদিন কমনওয়েলথ ডে অবজার্ভ করে, এই দুটো কিন্তু আলাদা। ভারত, আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান কমনওয়েলথ ডে। এটা আমরা প্রত্যেক বছর 24শে মে অবজার্ভ করে থাকি। এবং অবশ্যই কমনওয়েলথ অফ নেশন, যেটা বেসিক্যালি কমনওয়েলথ জিনিসটা কি, এটা একটা ইন্টার গভর্নমেন্টাল পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, যেখানে 56টা ইন্ডিপেন্ডেন্ট এবং ইকুয়াল মেম্বার স্টেট আছে। এই 56টা স্টেট মিলিয়ে প্রায় 2.5 বিলিয়ন পিপল সারা বিশ্বের মধ্যে এই 56টা দেশে আছে। এবং গ্লোবাল যে পপুলেশন, তার 1/3 কিন্তু এই কমনওয়েলথ অফ নেশনের মধ্যে পড়ে। বেসিক্যালি এই কমনওয়েলথ অফ নেশন, যারা একসময় কমনওয়েলথ অফ চার্টার যেটা, সেটা সাইন করেছিল, সেই নেশনগুলি এর পার্ট। এবং এরা কমনওয়েলথের যে প্রিন্সিপাল আছে, ভ্যালুজ আছে, সেগুলো মেনে চলেন। আমরা দেখেছি যে ভারতবর্ষ থেকে কমিশনার, যে সমস্ত দেশে কমিশনার থাকেন, হাই কমিশনার, সেগুলো হচ্ছে কমনওয়েলথের আন্ডারে যে সমস্ত দেশ, সেখানে অ্যাম্বাসেডারের বদলে হাই কমিশনার থাকে। ঠিক আছে। সাধারণত দেখা যায় যে বর্তমানে কমনওয়েলথ অফ নেশনের ভাগ যে সমস্ত দেশগুলো, তারা কখনো না কখনো ব্রিটিশ এম্পায়ারের অধীন ছিল। কমনওয়েলথ অফ নেশনের হেড হিসেবে ব্রিটিশ যে মোনার্ক বর্তমানে চার্লস III আছেন, তাকেই ধরা হয় কারেন্ট হেড উনি। এবং 24শে মে দিনটাকে বেছে নেওয়ার প্রধান কারণই হচ্ছে এই 24শে মে 1902 বার্থ অ্যানিভার্সারি অফ কুইন ভিক্টোরিয়া। 24শে মে 1902 সালে এই দিনটা প্রথম এম্পায়ার ডে হিসেবে অবজার্ভড হয়েছিল। এবং এই দিনটা কুইন ভিক্টোরিয়ার বার্থ অ্যানিভার্সারি, মানে জন্মদিন 24শে মে, এই কারণে এই দিনটা কমনওয়েলথ অফ নেশন ডে হিসেবে ঘোষণা করা হয়। 1901 সালে যখন কুইন ভিক্টোরিয়ার মৃত্যু ঘটে, তারপর থেকে 1902 সাল থেকে যদি আমরা দেখি, 24শে মে দিনটাকে প্রথমে এম্পায়ার ডে হিসেবে অবজার্ভ করা হতো, পরবর্তীকালে এটা কমনওয়েলথ ডে হিসেবে অবজার্ভ করা হয়। যেটা বললাম যে ভারতবর্ষ এখন অব্দি 24শে মে দিনটাকেই কমনওয়েলথ ডে হিসেবে অবজার্ভ করে, কিন্তু নর্মালি আমেরিকা, ক্যারিবিয়ান, প্যাসিফিক, ইউরোপ, এই সমস্ত দেশগুলোতে কিন্তু সেকেন্ড মানডে অফ মার্চ, মার্চের সেকেন্ড, দ্বিতীয় যে সোমবার, সেই দিনটাকে কমনওয়েলথ ডে হিসেবে অবজার্ভ করা হয়। সেই হিসাব মতো এই বছরের কমনওয়েলথ ডে পড়েছিল 11ই মার্চ। ঠিক আছে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। Who recently won the UK's prestigious Royal Award in London? একটু দেখে নি, ইনি আরতি, যিনি কিনা পিঙ্ক রিক্সা ড্রাইভার। 18 বছর বয়সের আরতি, যিনি বেসিক্যালি ইউপির পিঙ্ক যে অটো সেটা চালান, ই রিক্সা বলা হয় যেটাকে, সেটা চালান। এবং ওনাকে কিন্তু রিসেন্টলি প্রেস্টিজিয়াস আমল ক্লুনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রিন্স ট্রাস্ট অ্যাওয়ার্ডের সেরেমনিতে। এবং এটা বেসিক্যালি ইয়াং পিপল সারা বিশ্ব থেকে, খুব কম বয়সী, যারা কম বয়সী ছেলে, মেয়ে, মহিলা, পুরুষ নির্বিশেষে, কিছু যাদের কোনো কি বলবো ডিফারেন্ট কোনো অ্যাচিভমেন্ট আছে, তাদেরকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়ে থাকে। এবং এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ইন রিকগনিশন ফর হার রোল ইন ইন্সপায়ারিং আদার ইয়াং গার্লস থ্রু হার ইনভলভমেন্ট ইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট পিঙ্ক ই রিক্সা ইনিশিয়েটিভ। এই যে পিঙ্ক ই রিক্সা ইনিশিয়েটিভ, এটা বেসিক্যালি একটা ইনিশিয়েটিভ, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে মিশন শক্তি স্কিম, তার আন্ডারে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। ঠিক আছে। Who recently joins other players as tournament ambassador for ICC Men's T20 World Cup? এই ডিটেলসটা আমি আগে বলেছি, আমি আজকে আর বলবো না, পিডিএফ এ পেয়ে যাবে। তো রিসেন্টলি আমরা অলরেডি দেখছি যে অলরেডি আমাদের T20 ওয়ার্ল্ড কাপ চলছে, তাই তো। তো T20 ওয়ার্ল্ড কাপ, যেটা 1 জুন শুরু হয়েছে, চলবে 29শে জুন অবধি, সেই T20 ওয়ার্ল্ড কাপে অলরেডি টুর্নামেন্টের অ্যাম্বাসাডার 3 জন ছিলেন, ক্রিস গেল, যুবরাজ সিং এবং উসেন বোল্ট। তার সাথে নতুন যিনি জয়েন হলেন, তিনি হচ্ছেন শহীদ আফ্রিদি অফ পাকিস্তান। ঠিক আছে।
IOC launched which campaign to inspire people to celebrate athletes at প্যারিস অলিম্পিক? IOC মানে এখানে বোঝাচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি যেটা আছে, তারা রিসেন্টলি একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে। এটা লেটস হবে, হ্যাঁ, লেটস মুভ ইন্ডিয়া, এবং এটা ইন্ডিয়ান অলিম্পিক কমিটি ইন পার্টনারশিপ উইথ রিলায়েন্স ফাউন্ডেশন এবং অভিনব বিন্দ্রা ফাউন্ডেশন, এই তিনটে একত্রিত ভাবে লেটস মুভ ইন্ডিয়া এটা লঞ্চ করেছে, যেখানে বেসিক্যালি আমাদের ভারতবর্ষের তরফ থেকে যারা 2024-এর প্যারিস অলিম্পিক, যেটা নেক্সট মান্থই হতে চলেছে, সেখানে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই লেটস মুভ ইন্ডিয়া নামক একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। কে লঞ্চ করেছে? ইন্ডিয়ান অলিম্পিক কমিটি। কার সাহায্যে? রিলায়েন্স ফাউন্ডেশন অ্যাজ ওয়েল অ্যাজ অভিনব বিন্দ্রা ফাউন্ডেশন। ফার্স্ট এভার ওয়ার্ল্ড ফুটবল ডে অবজার্ভড অন হুইচ ডে? অলরেডি এটা আমরা আগে আলোচনা করেছি। জাস্ট যেহেতু সেই দিনটা চলে এসেছে 25শে মে, আমরা এই দিনটা অবজার্ভ করছি অ্যাজ ওয়ার্ল্ড ফুটবল ডে। কেন 25শে মে? এবং এটা প্রথমবারের জন্য 2024-এ কিন্তু প্রথমবারের জন্য ফর দ্য ফার্স্ট টাইম 25শে মে দিনটাকে আমরা অবজার্ভ করছি। এবং অবশ্যই ফুটবল, যেটা কিনা বহু মানুষের একটা গেম, এটা নিয়ে পাগল থাকে মানুষ, আমরা বাঙালিরাও পাগল থাকি ফুটবল নিয়ে, বিশেষ করে ইস্ট বেঙ্গল আর ওপার বাংলা এপার বাংলা নিয়ে। এছাড়া পুরো বিশ্ব ফুটবল নিয়ে মেতে থাকে। তো এই বিভিন্ন আরো মানুষের কাছে যাতে ফুটবলের ইম্পর্টেন্স, এটা কিনা কালচার মিক্সার বা সমস্ত ক্ষেত্রে অনেক হেল্প করে, ডিপ্লোম্যাসির ক্ষেত্রে, পিসের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, বিভিন্ন স্পিয়ারকে হেল্প করে, এফেক্ট করে, সেই বিষয়ে আরো মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য। এবং কেন 25শে মে অবজার্ভ করা? তার কারণ 1924 সালে 25শে মে অলিম্পিক, যেটা সেই সময় কিন্তু ফ্রান্সের প্যারিসেই ফুটবল অলিম্পিক হচ্ছিল, সেই অলিম্পিকে প্রথম যে ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট, সেটা 25শে মে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই দিনটার 100 বছর পূর্তি হচ্ছে 2024-এ। সেই কারণেই প্রথমবারের জন্য 2024-এই এটা অবজার্ভ করা হচ্ছে দিনটা, এবং 25শে মে বেছে নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড থাইরয়েড ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে? 25শে মে এই দিনটা ওয়ার্ল্ড থাইরয়েড ডে। থাইরয়েড আমি এটা একটা জাস্ট দেখিয়েছি, আমাদের গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডটার নিয়েই যত সমস্যা, বিশেষ করে মহিলাদের কিন্তু থাইরয়েড মানে বেশি থাকলে হাইপার, কম থাকলে হাইপো, বেশি আর কম দুটো ক্ষেত্রেই কিন্তু সমস্যা বিভিন্ন দেখা দেয়। আশা করছি মেয়েরা এটা নিয়ে খুব বেশি ভাবেই ওয়াকিবহাল। বিভিন্ন থাইরয়েড হাইপার হাইপো দুটো ক্ষেত্রেই আমাদের ক্রনিক মেডিকেশনে থাকতে হয়। এছাড়াও যেটা সমস্যা হয় যে আনুষঙ্গিক অনেক সমস্যা দেখা যায়, বিশেষ করে মহিলাদের মধ্যে। তো এই কারণে এই দিনটার অবজারভেন্স, যাতে এই থাইরয়েডের বিষয় মানুষের মধ্যে, আরো থাইরয়েড গ্ল্যান্ডের বিষয়, যেটা কিনা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এর সাথে রিলেটেড যে ডিজিজ, কি কি সিমটমস হলে এটা থাইরয়েড হয় মানুষের, কি করে সেটা অ্যাভয়েড করা যায়, আর যদি হয়ে থাকে তাহলে সেটাকে কি, সেটার সাথে কি করে ভালো হওয়া যায়, সেই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য ওয়ার্ল্ড থাইরয়েড ডে আমরা অবজার্ভ করি প্রত্যেক বছর 25শে মে। এই বছর 2024 সালের থিম হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজেস, এটা হচ্ছে এই বছরের থিম। Who has been elected as chairman of NAFED? NAFED ফুল ফর্মটা আগে আমরা একটু দেখে নিই। ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। বেসিক্যালি এটা এগ্রিকালচারাল যে সমস্ত প্রডিউস হয় সেগুলো কোঅপারেটিভের মাধ্যমে মার্কেটিং করার ক্ষেত্রে যে অ্যাপেক্স অর্গানাইজেশন, সেটি হচ্ছে নাফেদ। 1958-তে এর গঠন, হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। বর্তমানে চেয়ারম্যান ডক্টর বিজেন্দর সিং আছে, কিন্তু তার জায়গায় যিনি নতুন চেয়ারম্যান ইলেক্টেড হলেন তিনি হচ্ছেন জেঠাভাই ভারওয়াত। ঠিক আছে। How many total medals did India win in the World Para Athletic Championship 2024? যা সংখ্যা মনে রাখো, ডিটেল মনে রাখার দরকার নেই। প্যারা অ্যাথলেটিক যে চ্যাম্পিয়নশিপ হলো, যেটা কিনা এই বছর 11তম এডিশন অনুষ্ঠিত হয়েছে, 17 থেকে 25শে মে অনুষ্ঠিত হয়েছে। হোস্ট হচ্ছে জাপানের কোবেতে এটা অনুষ্ঠিত হয়েছে, এবং ভারতবর্ষ টোটাল 17টা মেডেল জিতেছে। এটাই আমাদের প্রশ্ন ছিল যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারত, যেটা 2024-এর এডিশন, সেখানে ভারতবর্ষ কটা মেডেল জিতেছে? ভারতবর্ষ টোটাল 17টা মেডেল জিতলো।
তার মধ্যে 6টা গোল্ড, 5টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ। জাস্ট আমাদের যেটা মনে রাখতে হবে এইটা, হোস্টটা মনে রেখো, এটা মনে রেখো আর হোস্টটা মনে রেখো, তাহলেই যথেষ্ট। যদি আমরা মেডেল ট্যালিটা দেখি তাহলে উপর থেকে ভারতের পজিশন হচ্ছে 6 নম্বর। ভারতের আগে যে দেশগুলো আছে, চায়না 1 নম্বরে, ব্রাজিল 2 নম্বরে, 3 নম্বরে উজবেকিস্তান, 4 নম্বরে হচ্ছে গ্রেট ব্রিটেন, 5 নম্বরে হচ্ছে ইউকে এবং 6th পজিশনে আছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে? Who is the first Indian to win the Best Actress Award at the Cannes Film Festival? তাহলে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় হিসেবে কে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেলেন? তিনি হলেন অনুষ্কা সেনগুপ্তা। আশা করছি এই প্রশ্নটা নিয়ে আমরা অলরেডি ওয়াকিবহাল, কারণ এটা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এটা শেয়ার হয়েছে অ্যান্ড উনি খুব বেশি ভাবে সবার কংগ্রাচুলেশন পেয়েছেন। এই অনুষ্কা সেনগুপ্ত এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন সেমলেস নামক একটি সিনেমার জন্য। সিনেমাটির নাম হচ্ছে সেমলেস, যেটি কিনা একজন বুলগেরিয়ান ফিল্ম মেকার কনস্ট্যান্টিন বোজানভ ইনি ডাইরেক্ট করেছেন। এই সিনেমাটিতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেলেন এবং প্রথম ভারতীয় হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেলেন। এটা ছিল 77তম কান ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা অবশ্যই প্যারিসে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। দুটো প্রশ্ন আমরা এর থেকে অলরেডি পেয়েছি আগে, সেটা হচ্ছে এইবারে প্রত্যেক বছরই কান ফিল্ম ফেস্টিভ্যালে অনারারি পাম ডিওর দেওয়া হয় থাকে অ্যাওয়ার্ড। এবছরও পেয়েছেন মেরিল স্ট্রিপ, জর্জ লুকাস, কিন্তু যেটা প্রথমবারের জন্য হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম কোন ইনস্টিটিউশন, এর আগে পাম ডিওর অ্যাওয়ার্ডটি সবসময় ইন্ডিভিজুয়ালকে দেওয়া হতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোন ইনস্টিটিউশন, একটা স্টুডিও গিবলি যেটা মেনলি রিলেটেড উইথ অ্যানিমেশন, প্রথমবারের জন্য কোন ইনস্টিটিউশন এই পাম ডিওর পেল। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন্ডিয়ান কন্টিনজেন্টের জন্য সেপারেট প্যাভিলিয়ন ছিল। সেপারেট প্যাভিলিয়ন ফার্স্ট টাইম ইন্ডিয়ান কন্টিনজেন্টের জন্য সেপারেট প্যাভিলিয়ন ছিল ইন দি 77 কান ফিল্ম ফেস্টিভ্যাল। Which is the first airport in India to receive the Zero Waste to Landfill Award? Important প্রশ্ন। তিরুবনন্তপুরম এয়ারপোর্ট। এটা ভারতবর্ষের প্রথম এমন একটি এয়ারপোর্ট হলো যেটা তার প্রায় 1 বছরের যত ওয়েস্ট তৈরি হয় তার 99.50% কে ডাইভার্ট করছে ল্যান্ডফিলের জন্য। তো এই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করেছে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিনা কেরালাতে অবস্থিত। হু হু হবেন এটা? Which Indian has been named as the multicultural ambassador of Australia cricket? জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রেখো, অস্ট্রেলিয়া তার ক্রিকেটকে ডেভেলপ করার জন্য অনেক অ্যাম্বাসাডার অ্যাপয়েন্ট করেছে, যারা কিনা সারা বছর তার ক্রিকেটকে চারিদিকে আরো বেশিভাবে ডেভেলপ করতে হেল্প করবে। তাদের মধ্যে একজন ভারতীয় আছেন, যিনি হচ্ছেন রবি শাস্ত্রী। ঠিক আছে? এছাড়াও আছেন পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার ওয়াসিম আকরাম আছেন, এছাড়া আরো অনেক ক্রিকেটার আছেন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য সেলিব্রিটিসরাও আছেন, কিন্তু ভারত থেকে একমাত্র যিনি আছেন তিনি হচ্ছেন রবি শাস্ত্রী। এনাকে মাল্টিকালচারাল অ্যাম্বাসাডার অ্যাপয়েন্ট করা হয়েছে 2 বছরের জন্য, ফর 2 ইয়ার্স। ঠিক আছে? Who named the cyclone Remal formed in the Bay of Bengal? নেক্সট প্রশ্ন আমাদের। পাম্প পাম্প। এটা একটা ভীষণ ইজি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রিসেন্টলি আমরা দেখলাম 26শে মে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ এর উপকূলে
সাইক্লোন রেমাল একদম আছড়ে পড়লো, 130 কিলোমিটার বেগে ঝড় ছিল। যদিও তেমন ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাইনি, খুব ভালো খবর এটা আমাদের জন্য। তো এই যে রেমাল, এই নামটি কোন দেশ দিয়েছে? তো যে দেশ নামটি দিয়েছে সেটি হচ্ছে ওমান, এবং এটা আমার প্রি মনসুন সিজনে প্রথম সাইক্লোন বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে। নাম দেওয়া হয়েছে রেমাল, যেটা ওমান দিয়েছে নাম, ওমান দেশ। এবং এর মানে হচ্ছে অ্যারাবিকের রেমাল মানে হচ্ছে স্যান্ড বা বালি, ঠিক আছে। হু হ্যাজ ওন দি টাইটেল অফ আইপিএল 2024? আমি এটা নিয়ে আলাদা করে কিচ্ছু বলছি না। কেকেআর কলকাতা নাইট রাইডার্স এইবার আইপিএল এর যে টাইটেল সেটা জিতলো। কাকে হারিয়ে? সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তার থার্ড আইপিএল ট্রফি জিতলো। আইপিএল নিয়ে আর কিছু বলবো না, প্রচুর কিছু বলার আছে, সেটা আমি একটা সেপারেট ভিডিও অলরেডি তোমাদের জন্য করে দিয়েছি, যেখানে আইপিএল এর যাবতীয় তথ্য ডিটেইলে আলোচনা করা আছে এমসিকিউর মাধ্যমে। তো সেই ভিডিওটা লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আশা করছি ওই একটা ভিডিও দেখলে আইপিএল 2024 রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস প্রজেক্ট ঈশান রিলেটেড টু? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি নতুন প্রজেক্ট যার নাম হচ্ছে ঈশান, সেটা কিসের সাথে যুক্ত? ওয়ান নেশন ওয়ান এয়ার স্পেস, এটা হচ্ছে প্রজেক্ট ঈশানের মূল বক্তব্য। ঈশান যদি ফুল ফর্ম দেখি, সেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান সিঙ্গল স্কাই হারমোনাইজড এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট। এই যে ইনিশিয়েটিভটা, সেটা রিসেন্টলি সেটা ইন ফিউচার ইমপ্লিমেন্টেড হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে। যদি আমরা বর্তমানে দেখি, তাহলে ইন্ডিয়ার যে এয়ার স্পেস, সেটা বেসিক্যালি 4টে ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে ডিভাইডেড। সেই রিজিয়ন গুলো কি কি? দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই, মানে এই 4টে আলাদা আলাদা ফ্লাইট রিজিয়ন আছে, ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন। এবং এরা কিন্তু পুরো ভারতের উপর যে এয়ার স্পেস আছে, সেটা আলাদা আলাদা 4টে রিজিয়নের মাধ্যমে কন্ট্রোলড হয়। নতুন যে ঈশান, ইন্ডিয়ান সিঙ্গল স্কাই হারমোনাইজ এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, নাম দেখেই বুঝতে পারছি এর উদ্দেশ্য হচ্ছে যে 4টার বদলে একটা সিঙ্গল রিজিয়ন থেকে যাতে পুরো ইন্ডিয়ার এয়ার স্পেসকে কন্ট্রোল করা যেতে পারে, সেই চেষ্টাই করা হচ্ছে। এবং সেই সিঙ্গল রিজিয়নটা অবস্থিত হবে নাগপুরে। 4টে রিজিয়ন মানে হয়তো 4টের মধ্যে একটা, প্রথমত হচ্ছে লিয়াজোর ব্যাপার আছে, যে সেক্ষেত্রে একটা সিঙ্গল রিজিয়ন হলে অনেক ইজিলি কিন্তু এই নেভিগেশনের পুরো বিষয়টা হ্যান্ডেলড হতে পারে। আর বেশি টেকনিক্যাল জিনিস আমার জানা নেই, ওই জন্য তোমাদের বলতে পারবো না, বাট ইট ইজ অল অ্যাবাউট প্রজেক্ট ঈশান, ঠিক আছে। এবার তোমাদের জন্য প্রশ্ন, which country becomes the 99th member of International Solar Alliance? ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 99তম মেম্বার কোন দেশ হলো? যেহেতু এটা একটা কি বলবো রেকর্ডেড ক্লাস, তো প্রিমিয়ার হচ্ছে, তোমাদের কমেন্ট আমি নিতে পারছি না, তোমরা ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আইপিএল এর সেপারেট একটা ভিডিও আমি করে দিয়েছি, প্রায় 1 ঘন্টার ভিডিও, অল ডিটেলস আছে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটার সেই ভিডিওটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ টু এভরিওয়ান। এবং অবশ্যই আমাদের সংকল্প ব্যাচ, নোটবুকের সংকল্প ব্যাচ, সেটা যদি কেউ জয়েন করতে চাও, কোর্স লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো, সারাদিন তোমাদের ভালো থাকুক, আবার আরো একবার সুপ্রভাত।